রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ইরানে কিন্তু অ্যাটাক করে দিয়েছে আমেরিকা এবং সঙ্গে ইসরায়েল, এবং এই অ্যাটাকটা যে করবে তা কিন্তু আগে দিক থেকে অনেক দিন ধরেই বোঝা যাচ্ছিল। তার মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, আপনারা দেখেছিলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসতেই কিন্তু অ্যাটাকটা শুরু হয়ে যায়। ইরানের উপর কিন্তু অ্যাটাক করা হয়েছে। এবার কত কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমার থেকে যারা বিশেষজ্ঞ তাদের মুখেই শুনুন। ব্রিগেডিয়ার দাস তিনি কি বলছেন, দেবাশিস দাস যিনি এ বিষয়ে বিজ্ঞ, তার কাছ থেকে শুনি দেবাশিস দাস ঠিক কি বলছেন। সব থেকে আগে আমরা দুদিন আগে যেটা আপনি বললেন, এটা বলছিলাম যতক্ষণ মোদিজি ওখানে আছেন আমাদের প্রধানমন্ত্রী, ততক্ষণ ইউএস বা ইসরায়েল কেউ অ্যাটাক শুরু করবে না। ঠিক তাই হলো, উনি ঘরে ফিরলেন, তার পরের দিন অ্যাটাক হয়ে গেল। এবার হয়েছেটা কি, এই মুহূর্তে ইরানের একটা টকস চলছিল জিনেভাতে, ওমানের তত্ত্বাবধানে সহায়তায় ইউএস রিপ্রেজেন্টেটিভ, ইসরায়েল রিপ্রেজেন্টেটিভ আর ইরান রিপ্রেজেন্টেটিভদের। সেই টকটাতে নাকি কোথাও শোনা যাচ্ছে যে ইরান নাকি বলেছে হ্যাঁ আমরা তাহলে কিছু একটা করে ফেলবো, একটা মানে সায় দিয়েছিল। বোধহয় এত যুদ্ধ জাহাজ টাহাজ দেখে ইরান চেয়েছিল যেখান থেকে বেরিয়ে আসে কোনোভাবে। সেই মেসেজটা আসার সাথে সাথেই দেখলাম একসাথে ইসরায়েল এবং ইউএস ইরানের ওপর অ্যাটাক করেছে। এবং ইরানের ওপর যে অ্যাটাকটা করেছে সেইটাতে বেসিক্যালি ইসরায়েল যেটা করেছে, একসাথে কিছু মিসাইল পাঠিয়েছে। আর ইউএস যেটা করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের ওপরে, এবং খামেনি যেটা ওনাদের দুজন আছেন, একজন হচ্ছেন খামেনি, একজন ওনাদের রাষ্ট্রপতি, দুজনের ওপরে টার্গেট করেছে যেটা জানা যাচ্ছে। সমুদ্র থেকে এসছে এবং আকাশ থেকে এসছে অ্যাটাক গুলো। এইবার ক্ষয়ক্ষতির এখনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি সব সারা পৃথিবীর চ্যানেলগুলোতে, যে ধোঁয়া বড় বড় গোলা উঠছে। এবং ইসরায়েল ডিফেন্স মিনিস্টার ইসরায়েলকে এমার্জেন্সি স্টেটে আসতে বলেছেন, সবাইকে বলেছেন বাংকারের কাছে আসুন, এবং আমরা মোবাইল ফোন বন্ধ করে দিচ্ছি, এবং এমার্জেন্সি সার্ভিস ছাড়া কিছু চলবে না এখন। আমেরিকার প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছেন জাস্ট কিছুক্ষণ হলো। তিনি তাতে যেটা বলেছেন সারা আমেরিকাবাসীকে এবং বিশ্বকে, যে আমরা আমেরিকাকে বাঁচানোর জন্য এই অ্যাটাকটা করলাম, কারণ ইরানের যতদিন নিউক্লিয়ার বম থাকবে আমেরিকা সেফ না। আমাদের হয়তো কিছু ক্ষয়ক্ষতি হবে, আমাদের হয়তো কিছু মানুষ মরবে, যুদ্ধ জাহাজ হারাবো, কিন্তু এটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি, এবং আমেরিকা এক সময় মনে করবে যে আমরা ভবিষ্যতের জন্য কিছু কাজ করেছিলাম। বলে তিনি 5টা টার্গেট দিয়েছেন। একটা হচ্ছে দলবল, খোমেনি আর তার দলবল, ইরানিয়ান রিভলিউশনারি যেটা গার্ড আছে ওদের, আইআরজিসি যেটা আমরা বলি, ইসলামিক গার্ড, সেইটাকে। আর বলেছেন যে নিউক্লিয়ার প্রোগ্রাম, মিসাইল প্রোগ্রাম, ইরান নেভিকে আমি ধূলিসাৎ করে দেব। এবং বলেছেন যে প্রক্সিস যেগুলোকে আমরা বলি, হামাস, হুতি, হেজবুল্লাহ, এরা যদি মাথা তোলে এই সময় আমরা তাদেরও ধূলিসাৎ করে দেব। এবং তারপরে বলেছেন ইরানবাসী তোমাদের বলি, তোমরা তৈরি হয়ে যাও, তোমাদের জয় এসে গেছে কাছাকাছি, তোমাদের এই দুর্বৃত্তের হাত থেকে আমরা মুক্ত করব, তারপরে তোমরা তোমাদের সরকার চালাবে, তবে এখন একটু মাথায় বোম পড়বে বলে একটু ভেতরের থেকেও বাইরে বেরিও না। এটা ওনার মূল বক্তব্য। দুটো জিনিস উঠে আসছে, একটা ইসরায়েল এবং আমেরিকা দুজনেই একটা আশা বা একটা আশঙ্কা করছে যে ইরান কিছু একটা করবে। ইরানের ক্ষমতাটা কি, ইরানের কিন্তু সেই বিশালভাবে আমেরিকার সাথে যুদ্ধ করবার ক্ষমতা নেই, বাট ইরানের কাছে এখন অব্দি আমি যেটুকুনি জানি নিউক্লিয়ার ওয়েপেন নেই, কিন্তু মিসাইল এবং এয়ারক্রাফট ভালো পরিমাণে আছে। এবার আমেরিকার যা ক্ষমতা, ওখানে যে ক্ষমতা ওরা জোগাড় করেছে, F-35A, F-35C, F-22, F-11 এবং আরো অনেক রকমের র্যাপটার্স, অনেক রকমের যুদ্ধ জাহাজ, তাতে আমেরিকা ইরানকে ধূলিসাৎ করে দিতে পারে, ইরানের এয়ার ডিফেন্সকে ধ্বংস করতে পারে, ইরানের এয়ারক্রাফট গুলোকে ধ্বংস করতে পারে, নেভিকে ধ্বংস করতে পারে। ক্ষমতা নিয়ে আমেরিকা ওখানে বসেছে। কিন্তু আমরা কি দেখছি, আমরা দেখছি যে হঠাৎ করে আমেরিকা জুন মাসে একটা অ্যাটাক করেছিল, এবং সেই অ্যাটাকে বলা হয়েছিল মিডনাইট হ্যামার। আপনার সাথে আমি সেটা নিয়েও একবার প্রোগ্রাম করেছিলাম। একটা বড় বম ফেলেছিল এবং বলেছিল আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, আর একটাও নিউক্লিয়ার বোম নেই। তাহলে এখন নিউক্লিয়ার বোমের কথাটা উঠছে কেন, সেইটা বুঝতে পারছি না। এবং দ্বিতীয় কথা, আমেরিকা যখনই কোনো দেশকে অ্যাটাক করে তখন আগে এই নিউক্লিয়ার আর দেশবাসীকে স্বৈরাচার থেকে মুক্তি দেওয়ার কথা বলে
সেটা করে, এখানেও সেটা ঘটছে। আপনি যদি দেখেন এর আগে ভিয়েতনাম, তার আগে আপনি তারপরে যদি দেখেন ইরাক, এবং কিছুদিন আগে ভেনেজুয়েলাতে সেই একই গল্প। কিন্তু এইবার দেশটা একটু বড় এবং তাদের ফোর্সটাও একটু বড় এবং একটু মাথা খ্যাপা দেশ, ফলে আমেরিকার একটা ভয় আছে বলে এত এত অস্ত্র শস্ত্র জোগাড় করেছে। এবং অস্ত্রগুলোর একটু আইডিয়া দিই। দেখুন, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু একটা দেশকে নাস্তানাবুদ করবার জন্য যথেষ্ট। এখানে দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার এনেছে। এত বড় অস্ত্রশস্ত্র আমেরিকা সাধারণত একসাথে আনে না, কারণ অন্য এয়ারক্রাফটটা অন্য একটা জায়গার থেকে এসছে, সেখানটাও খালি করে এসছে। এবং 140টার উপরে বড় বড় ফাইটার প্লেন আছে, তাছাড়া মিসাইল আছে, জাহাজ, যুদ্ধ জাহাজ আছে তো আছেই। আর এছাড়াও ইউরোপের কিছু বেসে আমেরিকার কিছু এয়ারপ্লেন আছে, যেগুলোকে আমেরিকা উড়াচ্ছে, মিড এয়ার রিফুয়েলিং করছে। এবং এই যে একটা যুদ্ধের দামামা, সেইটা দেখে মনে হচ্ছে যে আমেরিকা এবার একটা হেস্তনেস্ত করে ছাড়বে। তার কিছু ন্যায্য কারণ আছে, কারণ ইসরায়েলের এই পাগল সুপ্রিম লিডার, যে সে প্রথম দিন থেকে আমেরিকাকে ধ্বংস করবো বলে আসছে। আরে ধ্বংস করবি তো করে দিস চুপ করে, বলবার কি দরকার ছিল? বাট সে গত 3 দশক ধরে এই কথাই বলে আসছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে ট্রাম্পের পলিটিক্যাল একটা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে ট্রাম্পের অতটা পপুলারিটি নেই এবং একটা মিড টার্মও হয়। এইবার আমাদের, আপনি জিজ্ঞেস করবেন তাই জন্য বলেই দিই, আমাদের কি করণীয়? আমাদের এটাতে করণীয় নেই, আমাদের একটু চিন্তার ব্যাপার আছে। কারণ ইসরায়েলের ইরানের শক্তি তারা কিন্তু এক জায়গায় করে স্ট্রেট অফ হরমুজে। এবার স্ট্রেট অফ হরমুজ দিয়ে সারা বিশ্বের একটা বড় অংশের তেল পাস হয় আর কি। সেইখানে আমাদের তেলের সাপ্লাই ব্যাহত হতে পারে, অল্প, ইমিডিয়েটলি কোনো এফেক্ট হবে না, লং টার্ম ওয়ার চললে ব্যাহত হতে পারবে। তাছাড়া আমাদের ইরানের সাথে সুসম্পর্ক, ইসরায়েলের সাথে বন্ধুত্ব, আমেরিকার সাথে সুসম্পর্ক, ফলে সেই হিসাবে আমাদেরকে এই মুহূর্তে কোনো লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বার বা আমাদের মাথায়, ভারতবর্ষের মাথায় কেউ বোম মারবে সেরকম ব্যাপারটা নেই। এবং আপনি যদি দেখেন, ট্রাম্প আরেকটি কথা বলেছেন, ইরানিয়ান রিভলিউশনারি, ইসলামিক রিভলিউশনারি গার্ড যেটা আছে, কোর, যেটা মানে খামেনির সব থেকে শক্তিশালী দল, যারা পুরো এই যুদ্ধটাকে পরিচালনা করে, তাদের বলেছেন যদি আপনারা সারেন্ডার করেন একটাকেও মারবো না, আর না হলে মৃত্যু নিশ্চিত করে ছাড়বো। এবং এইখানে আমার যেটা মনে হয়, আমেরিকা প্রথমে এদের এয়ার ডিফেন্সটাকে নষ্ট করবে, এদের রাডারগুলোকে নষ্ট করবে। ইসরায়েল যেটা করবে, যেটা ভালো করে, ইসরায়েল সাইবার অ্যাটাক করবে এদের উপরে। এবং তারপরে আমেরিকা, আমার মনে হয় যে বম্বারগুলো, B-2 বম্বার, আপনি যদি দেখেন আগের বার ওই একটা মানে ম্যাক্সিমাম অর্ডিন্যান্স পেনিট্রেশন আমরা বলেছিলাম, সে বড় বড় বম ফেলে গিয়েছিল, সেইগুলো আবার ফেলবে এবং ওই জায়গাটাতে ধ্বংস করে তারপরে হয়তো ঘরে ফিরবে। মাঝখানে যদি ইরান কিছু জিনিস করে দেয়, যেমন এই মুহূর্তে সৌদি আরবিয়াতে, বাহরাইনে, অনেক দেশগুলোতে চারদিকের গোল করে যদি আপনি দেখেন, সমুদ্রের প্রত্যেকটা দেশে, ইউএইতে, সৌদি আরবিয়াতে, বেহরানে, ওমানে, কাতারে প্রচুর বেস আছে ইউনাইটেড স্টেটসের, সেগুলোতে যদি ইরান অ্যাটাক করে দেয়, তার উপরে আমেরিকা কি জবাব দেবে? তাদের এয়ার ডিফেন্স তৈরি আছে, বাট আমি জানি না সেইটা কোন পরিস্থিতি। এখন যুদ্ধের একটা ধোঁয়া চলছে, এই সময় অ্যানালিসিস কিছু করা যায় না। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকা রণংদেহী মুহূর্ত, এবং পুরো ইসরায়েলের সাথে প্ল্যানিং করা ছিল যে ওই দিক থেকে ভারতের প্রাইম মিনিস্টার যাবে আর তারপরে মাথায় আমরা বোম ফেলবো, ওই পিস টকের আউটকাম যাই হোক, এইবার হেস্তনেস্ত করে আসবো, এবং সেটাই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং মাল্টি ডাইরেকশনাল অ্যাটাক করবার জন্য 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার এনেছে। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, কারণ এই ধকল ইরানের ক্ষমতা অ্যাবজর্ব করবার ক্ষমতা নেই, তার সমস্ত শক্তি দিয়েও নেই। আরেকটা চিন্তার ব্যাপার আছে, সেটা হচ্ছে রাশিয়ার চায়না কি করবে, কারণ ওই স্ট্রেট অফ হরমুজের কাছে রাশিয়ারও জাহাজ আছে, চায়নারও জাহাজ আছে। এই মুহূর্তে যদি ভুল করে একটা বোমাও তাদের উপর লেগে যায়, বা তারা যদি ইরানকে হট করে এখন অবধি করেনি, বাট হট করে যদি সমর্থন দিয়ে বসে, তাহলে তো বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে ব্যাপারটা। সেটা আমি জানি না, আরো অনেক কিছু হতে পারে জানেন, কারণ এত ফোর্স আমেরিকা কাটঠাক এখানে করে দিয়েছে যে এই মুহূর্তে চায়নাও কিছু করে বসতে পারে তার নিজস্ব এরিয়ায়, যেসব জায়গায় তার ইন্টারেস্ট আছে, প্যাসিফিক ওশনে, জাপানের উপরে, ভারতের অরুণাচল প্রদেশের উপরে, লাদাখে, অরুণাচল প্রদেশে, এবং ইন্দোনেশিয়ার উপরে। তো সাউথ চায়না সিতে অনেকগুলো জায়গায় জাপানের নজর আছে, তাদের সাথে তাইওয়ানের ওপরে। তো সেটা যদি করে তাহলে ইউএস কিন্তু নাস্তানাবুদ হয়ে যাবে, কারণ কোথা থেকে কি দেবে এবার এটা ঠিক বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। কারণ যেটা বললাম, ফগ অফ ওয়ার বলে একটা জিনিস হয় আমাদের মিলিটারি স্টাডিজে, সেইটা এখন চলছে। আর ইরানের শাহের ছেলে যে রেজবা, সে আবার ওখান থেকে স্টেটমেন্ট দিতে শুরু করেছে, সে আমেরিকাতে থাকে, সে আবার স্টেটমেন্ট দিতে শুরু করেছে যে সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই গভর্নমেন্ট পাল্টে যাবে।
তো মনে হচ্ছে এটা একটা গভর্নমেন্ট পাল্টানো, নিউক্লিয়ার শেষ করা এবং ইরানের যুদ্ধ ক্ষমতা শেষ করে দেওয়ার ব্যাপার চলছে, এবং কাইনেটিক ওয়ারফেয়ার চলছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার চলছে, এবং দুটো দেশ খুব নিখুঁতভাবে, দক্ষভাবে ইরানের ওপর হামলা করেছে। ইরান ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা, যেমন ইরাক দিয়েছিল, কারণ ইরান বলছে আমরা ছাড়বো না তোমাদের, বাট ইরাকও এরকম বলেছিল, এবং ওই যে ভদ্রলোক বলছিলেন তার পিছনেই আমরা দেখছিলাম সাদাম হোসেনের স্ট্যাচুগুলোকে ভাঙা হচ্ছে, আর ও বলছে আমরা তো একদম এক্ষুনি মেরেই দেবো আমেরিকাকে। তো এটা ফাঁকা আওয়াজ দিচ্ছে কিনা ইরান, কারণ আমি যতদূর জানি যে শাহ খামেনি তিনি নেই ইরানে, অন্য কোথাও আছেন, সুরক্ষিত আছেন, এবং তাকে হয়তো মারা সম্ভব হবে না, বাট সেটা সময় বলবে, কারণ আমেরিকার নিজস্ব ইন্টেলিজেন্স যথেষ্ট দক্ষ, এবং তারা তাদের মতো করে খবর বার করে নিয়েছে, নিশ্চয়ই তাদের প্ল্যানে চলছে। বাট এই মুহূর্তে এইটুকুনি আপডেট। বাট হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, এত বড় লড়াই, এত বড় যুদ্ধের সাজ সরঞ্জাম আমি অন্তত ইরাক অ্যাটাকের আগে পরে আর দেখিনি। পাকিস্তানের তো কোনো চয়েস নেই। আমেরিকা যদি এখন যা করছে, পাকিস্তান যদি তার বিরোধিতা যায় তো না খেয়ে মরে যাবে। তো কালকের থেকে তো তাহলে তো জল খেয়ে থাকতে হবে, আর জলও তো নেই না, আমরা তো ওই দিকটা বন্ধ করে দিয়েছি, তো জলই কোথায় খাবে আর কি। হ্যাঁ, তো বলে পাকিস্তানে কিছু করার নেই, লেজ নাড়বে, যেমন করে লেজ নাড়ে। পাকিস্তান কি করবে? আমেরিকা মারপিট করছে, ইসরায়েল আর ইরান হলে তো হতো, আমেরিকা করছে। পাকিস্তান তো প্রভুভক্ত কুকুর, সে এখন দরকার হলে ইরানকে গিয়ে মেরে আসবে যদি বলে আমেরিকা করতে, সেটা অ্যাভয়েড করবার চেষ্টা করছে পাকিস্তান, আর মাথা নিচু করে থাকছে, আর আফগানিস্তানের থেকে কি করে মারটা কম খাবো সেই প্ল্যানটা করছে আর কি। তো আপনারা শুনলেন কার্যত যে ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বললেন, তিনি ভালো করে বোঝাতে পারলেন কার্যত। তিনি একটা চ্যানেলে বলছিলেন, সেখান থেকে আপনাদের আমি শোনালাম, এবং আমি যেটুকু বুঝলাম যে আমেরিকা এবং ইসরায়েল পুরোপুরি প্ল্যানিং করে কিন্তু একটা করেছেন। এবং আপনারা দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আসার পরই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাক করা হয়েছে। এবং যেটুকু আমি বুঝলাম, আপনারাও শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস বললেন যে ইরাক হামলার পরে এত সরঞ্জাম যুদ্ধের তিনি এর আগে কখনো দেখেনি। অর্থাৎ আমেরিকা পুরোপুরি তৈরি হয়েই কিন্তু ইরানের উপর হামলা করেছে কার্যত, আপনারা শুনলেন। এবং হামলা যে হবে তা বহুদিন ধরে কিন্তু বোঝা যাচ্ছিল, কারণ হয়তো আপনারা দেখেছিলেন যে ইরানে কিন্তু একটি গৃহযুদ্ধ লেগেছিল কার্যত, বা গৃহযুদ্ধ লাগছিল, শুরু হয়েছিল কার্যত। এবং সেখানে আপনারা হয়তো দেখেছিলেন যে মেয়েরা হিজাব খুলে খুলে আগুনে পোড়াচ্ছিল। তারপরে একটি মেয়ে খামেনির একটি ছবিতে আগুন ধরিয়ে সিগারেট ধরাচ্ছিল, আপনারা সেগুলো দেখেছিলেন। এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে আমেরিকা কিছু করবে। এবং যতটুকু বুঝলাম যে আমেরিকা ইরানের যদি কোনো পারমাণবিক শক্তি থাকে সেটাকে নষ্ট করা এবং সরকার পরিবর্তন করা, এই একটা চেষ্টা কিন্তু তারা করছে এবং তারা করবে। এবং আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। লাস্টের দিকটা আমার খুব ভালো লাগলো যে পাকিস্তান কোন দিকে যাবে। তারপরে কি বললেন যে পাকিস্তান তো লেজই নাড়াবে, কারণ আমেরিকার কাছে তো তারা বিক্রি, তারা কিছু করতে পারবে না। এখন যদি মনে করে পাকিস্তান যে আরও ইরানকে মেরে আসবে কার্যত, কারণ তাদের তো জলও খেতে পারবে না কার্যত, জল তো আমরা বন্ধ করে দিয়েছি, তো জলও তারা খেতে পারবে না, তারা তো আটাও খেতে পারবে না, চালও পাবে না। তো তারা যদি কার্যত তারা এখন ইরানকে আরও মেরে আসবে। আমার খুব লাগলো। কিন্তু এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে, কতটা বিস্তারিত হবে, চীন এবং রাশিয়া তারা কি চুপ থাকবে, অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।